দর্শক, এবারে দেখাবো একদিনের চেরাপুঞ্জি ট্যুরের টাইম ম্যানেজমেন্ট। সকাল ৭টায় শিলং থেকে যাত্রা শুরু, ১২টা থেকে ১টা পর্যন্ত নৌকালিকাই ওয়াটারফলস, ৪৫ মিনিটের মতো মাসুমাই কেভ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মেঘালয় ট্যুরের প্রথম দিন। আমরা এখান থেকে আজ সরাসরি চলে যাব হচ্ছে ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়ের চেরাপুঞ্জি, এবং আমরা এখন এখানে আছি হচ্ছে মপাত জায়গার একটি ভালো একটি গেস্ট হাউসে, সেটি হচ্ছে আপনার গ্রাসিয়াস লজ। খুবই রিভিউ ভালো। এখান থেকে আমরা পুরা চেরাপুঞ্জি ঘুরে তারপর আমরা আবার লজে ব্যাক করব। মেঘালয়ে মেঘের রাজ্য। যারা ভ্রমণ পছন্দ করেন, বিশেষ করে পাহাড় ঝর্ণা ভালোবাসেন, তাদের জন্য স্রষ্টা নিপুণ হাতে মেঘালয় করে রেখেছেন। যারা মেঘালয় ঘুরতে আসেন তারা এর রাজধানী শিলংয়েই নোঙর ফেলেন, এখান থেকে সব জায়গায় যান। দর্শক, আজ আমরা যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। চেরাপুঞ্জিকে স্থানীয়ভাবে সোহরা বলে সবাই। চেরাপুঞ্জি যাবার পথে যেসব ভ্রমণ স্পটগুলো পড়ে সেগুলো দেখাবো আমরা। গাড়িতে চলতে চলতে রাস্তাগুলো কেমন সেটিও আপনারা দেখবেন। চেরাপুঞ্জি আসলে ১ বা ২ দিন থাকলে জায়গাগুলো মন ভরে দেখা যায় না। যেহেতু আমরা সারাদিন থাকবো, তাই হয়তো সবগুলো জায়গা ওভাবে দেখানো সম্ভব হবে না। তারপরও যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, চেরাপুঞ্জি যদি সারাদিনের জন্য ট্যুর হয় তাহলে অবশ্যই সকাল সকাল শিলং থেকে বের হতে হবে। ভোর ৬টায় বের হলে অবশ্য খুব ভালো। আমাদের বের হতে হতে ৮টা বেজে গেল। শিলং থেকে চেরাপুঞ্জি প্রায় ৫৫ কিলোমিটার। মূলত শিলং থেকে যে হাইওয়েটি ডাউকি চলে গেছে, ওই রাস্তা দিয়েই চেরাপুঞ্জি যেতে হয়। শিলং ডাউকি হাইওয়ের মাঝামাঝি মাওমাইর সিয়াং এলাকায় গিয়ে হাইওয়েটি বিভক্ত হয়ে ডান পাশেরটি চলে গেছে চেরাপুঞ্জি আর বাম পাশেরটা ডাউকির দিকে। চেরাপুঞ্জির রোডে উঠে গাড়ি চলতে থাকবে চেরাপুঞ্জি সম্মুখে। রাস্তার দুপাশে কি যে অদ্ভুত সুন্দর দৃশ্য, সেটা আসলে নিজ চোখে না দেখলে এভাবে বর্ণনা করে বোঝানো যাবে না। রাস্তার পাশে কখনো খাড়া পাহাড় উঠে গেছে, আবার কখনো গিরিখাত, পড়লেই শেষ। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, গাড়ি চলছে তো চলছেই। রাস্তাগুলো বেশ মসৃণ, ছোট ছোট ঘর বাড়ি, দেখলেই থেকে যেতে মন চায়। এভাবে বেশ কিছু পথ চলতে চলতে গাড়ি এসে থামবে চেরাপুঞ্জির প্রথম ভিউ পয়েন্ট ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্টে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি হচ্ছে চেরাপুঞ্জি যেতে একদমই শুরুর যে পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে আপনার ডিমপেপ সোহরাতে অবস্থিত। আপনারা জানেন যারা এর আগে মেঘালয় এসেছেন, এই সোহরার ডিমপেপে আমরা এখন এখানে আছি। প্রথম যে স্টার্টিং পয়েন্ট, এখানে ছোট একটি মার্কেট আছে, খুবই দারুণ একটি জায়গা। আমরা কেবলই নামলাম, একটু ঘুরে দেখব। ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটি ব্রিজ। একেবারে রাস্তার পাশেই ভিউ পয়েন্টটি। অনবদ্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিজটি। এখানে মার্কেট রয়েছে, লোকালি কিছু পণ্য পাওয়া যায়। তবে একটা জিনিস হচ্ছে যে এখানে খুব দাম, মানে পণ্যগুলোর খুবই দাম। একটি সানগ্লাস দেখা যাচ্ছে যেখানে আমরা ৭০ টাকা ৮০ টাকায় কিনি, যেটা বাংলা ইন্ডিয়ান রুপিতে 70 হবে। সেই সানগ্লাসগুলোর দাম দেখাচ্ছে এখানে নিচ্ছে হচ্ছে ১৫০ রুপি। হ্যাট এগুলোর দাম কত? এগুলা 250। महंगा चीज़ है। এটা কত? হ্যাঁ 180, মানে 180 রুপি। এগুলা কত দাম? 200।
পাশে একটি রেস্টুরেন্টও আছে। কেউ নাস্তা করতে চাইলে এখান থেকে খেতে পারেন। পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে ক্যানিয়ন। অনেকে আবার স্কাই ডাইভিংও করছেন। সোহরার প্রথম ভিউ পয়েন্ট, এটি মোটামুটি এই সাইডে ক্যানিয়নের মধ্যে একটি জায়গা। দারুণ কিছু মানে ভিউ রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে ন্যাচারাল যে বিউটিটা মেঘালয়তে একদম এত দারুণ, এবং দুপাশে সব স্টোন হিলস, খুব পাথুরে পাহাড়। প্রত্যেকটা পাহাড় বাড়ি থেকে দেখলে মনে হবে যে একটা মাটির পাহাড়, কিন্তু ভিতরে পুরো স্টোন, এবং এতটা রিসোর্সফুল এরিয়া। এই পাথরগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যায় যে আমরা ওই যেগুলো দিয়ে আমরা ঢালাইয়ের কাজে ব্যবহার করি না, ওই সেই পাথরগুলো। এগুলো তো অসাধারণ একটি জায়গা, আপনি আসলে বুঝতে পারবেন এখানে। কিছুক্ষণ থেমে আবার গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলাকালীন আশেপাশের দৃশ্য দেখলে মন ভরে যায় দর্শক, মনে হয় এখানেই থেকে যেতে। কিছু দূর চলার পর গাড়ি আবার এসে থামবে স্কাই ভিউ পয়েন্টে। দর্শক, আমরা এখন চেরাপুঞ্জি যেতে আরেকটি ভিউ পয়েন্টে আসছি। সেটি হচ্ছে এটি একটি পাহাড়ের উপরে, এখানে বলা হচ্ছে লাইটস অরফিলা মেবি, এরকম একটি নাম ভিউ পয়েন্ট। টিঙ্গাম মাসি এই টাইপের একটি নাম আর কি, মেঘালয়ের নাম। তো যাই হোক, এখানে ঢুকতে 20 টাকা লাগবে, 20 রুপি। আর পাহাড়ের উপরে টোটালি যে ক্যানিয়ন সাইডটা যে ভিউ, এটা দেখা যাবে আর কি। চলুন দেখি। এখানে ঢুকতে অবশ্য টাকা লাগে 30 রুপির মতো, মোটামুটি 10 তলার মতো হবে মেবি। দেখি ব্রাদার, আমি একটু উঠে যাই প্লিজ আর কি। হ্যাঁ, স্কাই ভিউ পয়েন্টে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ছোট একটা ঝর্ণাও আছে মাঝামাঝি জায়গায়। এটা আসলে অনেক উপরে, মোটামুটি একটি ফলস আছে, বাট এখানে ফলসে পানি নাই, পানি শুকিয়ে গেছে। দেখা যাচ্ছে ফলস, তার মানে হচ্ছে যে জুনের দিকে আসলে এখানে বৃষ্টি হবে, ফলস ক্রিয়েট হবে, তখন দেখতে আরও ভালো লাগবে। পানি নাই, আর এখান থেকে ফলসটি যায় ওই নিচে গিয়ে পড়ে। আমরা একটু উপরে উঠছি, এখান থেকে টোটাল যে ক্যানিয়ন যে ভিউটা এখানকার এটি দেখা যাবে। আমি কিন্তু উঠছি আর কি। হ্যাঁ, অনেক উপরে, দারুণ ভিউ। প্রায় 10 তলার মতো উপরে সিঁড়ি দিয়ে উঠে যে দৃশ্য দেখা গেল দর্শক, পয়সা উসুল। এখানে আমাদের বাংলাদেশে কিন্তু ভাই ব্রাদার্স দেখতে পাচ্ছি এখানে। ভাই দেখলাম পুরো ঢাকায় বাসা মারতেছে নিচে। ভাই কোথায় আসছেন ভাইজান? আমরা ঢাকা থেকে। ঢাকা ভাই কোথায় থেকে? মগবাজার। ভাই আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া, ও তো আমাকে এলাকা, খুলনা। আমার হচ্ছে ঢাকা, হচ্ছে আমরা আসছি বনশ্রী থেকে। দেশের বাইরে গেলে এরকম ভাই ব্রাদার বলে মনে হয় কি যে আপন মানুষ, আর কেউ নাই এই জায়গায়। হ্যাঁ, প্রথমে আমরা গিয়েছিলাম সোনাং পেডেং ডাউকি হয়ে, তারপর আমরা সোনাং পেডেং ভিজিট করে তারপর আমরা গিয়েছিলাম কাংসুরি ফলস। কাংসুরি ফলসটা ঘুরলাম, বিকাল হলো। তারপর তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম, আমাদের প্ল্যান ছিল সোনাং পেডেং নাইট স্টে, পরে আমরা শিলং চলে আসলাম সরাসরি। এখান থেকে দেখা যাচ্ছে বিস্তীর্ণ পাহাড়ের রাশি, মাঝে ক্যানিয়ন, সূর্য, মেঘ, পাহাড় আর সবুজের খেলা, এক কথায় অনবদ্য সুন্দর। দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটির ভিউটা কিন্তু অসাধারণ। আপনার একটি 360 একটি ভিডিও আমি মানে ফিজিক্যালি মেক করে দেখাচ্ছি আর কি। দারুণ ভিউ, আমাদের এখানে কিছু ভিউ পয়েন্টটাও দারুণ। আপনারা দেখতে পাচ্ছেন যে টপ ভিউটা দেখা যাচ্ছে আর কি, ভেরি টপ ভিউ। এবং ক্যানিয়নের
মাঝখানে দেখা যাচ্ছে অসাধারণ কিছু ভিউ আর কি দর্শক, এবং অনেকটা হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ের মাঝখানে দর্শক। হ্যাঁ, অসাধারণ ভিউ। এবং এখানে আসলে আসলে পয়সা উসুল হবেই, কারণ হচ্ছে মেঘালয় এমন একটি জায়গা, এখানে আপনার অপূর্ব দৃশ্য, মানে নৈসর্গিক দৃশ্যের অভাব নাই। এক একটি জায়গায় থেকে যেতে মন চাইবে, মনে হবে যে এখানে আপনার একদিন থেকে যাইব। এখানে ছোট কিছু ছাউনিও রয়েছে, একটি বেলা এমনিতেই পার করে দেয়া যায় এখানে। স্কাই ভিউ পয়েন্ট থেকে এবার ওয়াকাবা ফলসের দিকে। শিলং থেকে চেরাপুঞ্জি যেতে ওয়াকাবা ফলস, এখানে সবাই আসে। পিছনে এই ওয়াকাবা ফলসের ওয়েলকামিং গেটটা দেখা যাচ্ছে। এই ফলসটি একটু নিচে, মানে নিচে নামতে হয়। ভ্রমণে যদি বাচ্চা কাচ্চার সাথে থাকে তাহলে এই ঝর্ণা দেখা একটু কষ্টসাধ্য ব্যাপার, তাই আমরা নামলাম না। তারপরও আপনাদের জন্য কিছু স্টক ভিডিও দেখিয়ে দিলাম। যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে ওয়াকাবা ফলস অবশ্যই দেখে যাবেন, মিস করবেন না। আমরা এই ফলসে আসলে নামলাম না, কারণ হচ্ছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে ফলসে নামা খুব কঠিন। ওয়াকাবা থেকে আবার গাড়ি চলা শুরু করলো চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির কাছাকাছি আসলে বুঝতেই পারবেন, কারণ বাড়ি ঘরের ঘনত্ব একটু বেড়ে যাবে। চেরাপুঞ্জিতে ঢুকলেই দেখা যাবে শিলংয়ের মতোই পাহাড়ের কোল ঘেঁষে বাড়িঘর, স্ট্রাকচার অনেকটা একই রকম। আমরা এবার চলতে লাগলাম নৌকালিখাই ওয়াটারফলসের দিকে। দর্শক, আমরা এখন নৌখালিখাই যে ফলসটি, এটি হচ্ছে চেরাপুঞ্জির খুবই নামকরা একটি ফলস। আমরা ওখানে এসে পৌঁছেছি এবং এটি আপনার এত দারুণ ভিউ, আমরা একটু পরেই দেখাবো আপনাদের। এটি হচ্ছে পার্কিং জোন। এই পার্কিং জোনে আপনাদের গাড়িগুলো রেখে তারপর হচ্ছে এখানে প্রবেশ করতে হবে, এবং ঢুকতে এখানে পার পারসন লাগবে হচ্ছে 50 রুপিস। এখানে বাচ্চাদের, চিলড্রেনদের জন্য ফ্রি। নৌকালিখাই ওয়াটারফলসের নামকরণের পিছনে খুব একটা করুণ আত্মহত্যার ইতিহাস রয়েছে, ওটা আমরা আলাদা একটি পর্বে দেখাবো দর্শক। চেরাপুঞ্জির খুবই পপুলার একটি স্পট এটি। পাহাড়ের সৃষ্ট বৃষ্টিপাতের পানি থেকে তৈরি হওয়া যে নদীর শেষ মাথা, সেখান থেকে তীব্র বেগে পড়ছে পানির প্রবাহ। অভূতপূর্ব দৃশ্য। শুধু এই স্থানেই দর্শক পুরো একটি দিন কাটিয়ে দেয়া যায়। নৌকালিখাই ওয়াটারফলসের নামকরণের পিছনে খুব একটা করুণ আত্মহত্যার ইতিহাস রয়েছে, ওটা আমরা আলাদা একটি পর্বে দেখাবো দর্শক। ডেসক্রিপশনে বা উপরের লিঙ্কে গেলে নৌকালিখাই ওয়াটারফলসের পূর্ণ ভিডিও দেখতে পাবেন আপনারা, যেখানে শুধু নৌকালিখাই ওয়াটারফলস নিয়ে সব আলাপচারিতা থাকবে। একদিনের ট্যুরে খুব বেশি সময় এখানে থাকা যাবে না দর্শক, তাহলে অন্য সব স্পটগুলো মিস হয়ে যাবে। এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। চেরাপুঞ্জিতে ধাবা টাইপের ভালো ভালো কিছু রেস্টুরেন্ট রয়েছে রাস্তার পাশে। এখানে ড্রাইভারদের জন্য খাওয়া ফ্রি। আমরা এই রেস্টুরেন্টটিতে নামলাম। এখানে খাবারের মান খুব ভালো। ভেজ থালিগুলো 170 রুপিতে পাওয়া যায়। পাঁপড়, ভাত, ডাল, সবজি অনেক কিছুই থাকে। একজনের জন্য যথেষ্ট। খাওয়ার জন্য বেশি সময় ব্যয় করা যাবে না, কারণ স্পটের টাইম কম পাওয়া যাবে। নৌকালিখাই দেখে লাঞ্চ শেষ করে এবার আমরা যাব 7 সিস্টার ফলসের দিকে।
যেতে যেতে পাহাড়ের দৃশ্যগুলো আপনাকে উদাস করে দেবে, যেতে ইচ্ছে করবে না। আমরা এবার চলে এসেছি সেভেন সিস্টার্স ওয়াটারফলসে। যেহেতু এটা মে মাস, তাই 7টি ঝর্ণা দেখা যাবার সম্ভাবনা খুবই ক্ষীণ, আর মেঘ থাকলে কপাল তো খারাপ। যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো, একটা মাত্র পানির প্রবাহ দেখা যাচ্ছে। তবে জুন জুলাইতে আসলে চেহারা ভিন্ন থাকে, একসাথে 7টি পানির ধারা দেখা যায়। সেভেন সিস্টার্স ফলস দেখতে গিয়ে আবার পড়তে হয় অন্যরকম এক অভিজ্ঞতার সামনে। হঠাৎ চকচকে রোদের আলো ঢেকে দিয়ে মেঘের সমুদ্র উপস্থিত, আশেপাশের কিছুই দেখা যায় না। এখানে ছোটখাটো একটি বাজারও রয়েছে, বাচ্চাদের খেলার জন্য দোলনা ও স্লিপারও আছে। ফলসটা উপভোগ করি যারা, তারা কিন্তু আমরা এখান থেকে সরাসরি সেভেন সিস্টার্স ফলসটা দেখা যায়, কিন্তু এটা হচ্ছে এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে এবং আমাদের মাঝখান দিয়েই মেঘগুলো অতিক্রম করছে আর কি। খুবই মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝছেন? মনে হবে যে ফগ চলে যাচ্ছে, বাট দিস ইজ অ্যাকচুয়াল ক্লাউড। এবং আপনার এই দেখুন এখান থেকে আসছে, এটা দেখুন, এই যে এখান থেকে মেঘ আসছে। সেভেন সিস্টার্স ফলস নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আছে দর্শক, যেটির লিঙ্ক উপরে ও ডেসক্রিপশনে দিয়ে দেয়া হলো। দেখবেন, আশা করি ভালোই লাগবে। সেভেন সিস্টার্স ফলস দেখে আমরা এবার মাউসুমাই কেভের দিকে যাচ্ছি। সারা চেরাপুঞ্জিতে এরকম অসংখ্য চুনা পাথরের কেভ রয়েছে। মাউসুমাই কেভে ঢোকার মুখে বিস্তীর্ণ একটি জায়গা আছে, গাড়ি পার্কিংটাও খুব সুন্দর। সুপ্রিয় দর্শক, আমরা আছি হচ্ছে এখন মাসুমাই কেভ। এটি হচ্ছে চেরাপুঞ্জির আরেকটি দর্শনীয় স্থান, খুবই নামকরা জায়গা। তো সেখানে আমরা এখন প্রবেশ করব। এখান থেকে ঢোকার যে জায়গাটি সেটি হচ্ছে পার্কিং জোন প্লাস একটি গেট আছে, এবং এটি হচ্ছে সেই মাসুমাই কেভের সামনের জায়গা। এখানে অনেক আপনার দারুণ একটি স্লোপিং জায়গা। পিছনে দেখতে পাচ্ছেন যে ছোট একটি গানের জায়গা, সবাই গান শুনছে আর কি। তো আমরা এখন মাসুমাই কেভে ঢুকবো। ছোট একটা মার্কেটও রয়েছে এখানে, যেখান থেকে প্রিয়জনদের জন্য স্মৃতিস্বরূপ কিছু কিনতেও পারবেন। মাসুমাই কেভে ঢোকার সময় জুতা স্যান্ডেল খুলে ঢুকতে হয়, কারণ কেভের মধ্যে খালি পায়ে হাঁটতে হয়। যারা একটু বয়স্ক ও ছোট তাদের অবশ্য না যাওয়াই ভালো, কারণ পুরোটা চুনা পাথরের গুহা, পড়ে গেলে জখম হবার সম্ভাবনা থাকে। নিচে অবশ্য দেখলে মনে হয় কাদা আছে, তবে এটা পুরোটাই পাথর। দর্শক, আমরা এখন ঢুকছি হচ্ছে মাসুমাই কেভে। দেখা যাক, দেখি তো কেমন হয়। আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, ফ্রন্ট ভিউতে যাই। হ্যাঁ, এই হচ্ছে কেভ। এখানে কিন্তু মনে হচ্ছে যে কাদা, কিন্তু টোটালটা কিন্তু স্টোন। হ্যাঁ, স্টোন। আমরা সবাই জুতা খুলে এসেছি। আমরা এখন কেভের ভিতরে যাচ্ছি। ও, খুবই দুর্গম মনে হচ্ছে দর্শক, পানি পড়ছে। একটি পুরোনো আমলের টিপু সুলতান টাইপ একটা ফ্লেভার পাচ্ছি। পুরো কেভটাকে আমরা কভার করেছি, এই যে ব্যাক সাইড কেভ। সবাই আসছে, আমরা এখন চেষ্টা করবো এখান থেকে চলে যাওয়ার জন্য। একটু দেখাই আপনাদের, হচ্ছে সানলাইট, উপরে আকাশ, এই হচ্ছে আপনার ইনসাইড কেভ। মাউসুমাই কেভ নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে দর্শক, যেখানে গুহা কিভাবে তৈরি হয়, গুহার ইতিহাস, এর সব সম্পর্কিত তথ্য রয়েছে ওই ভিডিওতে। ভিডিওর লিঙ্ক উপরে এবং ডেসক্রিপশনে দিয়ে দেয়া হলো। মাউসুমাই কেভ থেকে বের হয়ে সামনের খোলা জায়গায় কিছুটা সময় পার করলে অবশ্য খারাপ লাগবে না দর্শক। মাউসুমাই কেভ থেকে বের হয়ে এবার যাত্রা ইকো পার্কের দিকে।
দর্শক, আজকে সবচেয়ে শেষ যে জায়গাটি আমাদের আজকে দেখার সুযোগ হচ্ছে সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লেখা হচ্ছে ইকো পার্ক নংথিমাই সোরার ইকো পার্ক, এবং এটি একদমই পড়ন্ত বিকেলে এসেছি আমরা। সেভেন সিস্টার্স যে ফলসটি রয়েছে সেই ফলসটির পাশেই রয়েছে এই পাশেই মানে কি তার উপরেই বলা যায় এই ইকো পার্ক। দর্শক, ইকো পার্কটি হচ্ছে একটি পাথুরে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মূলত এই নদীর পানি গড়িয়ে পড়ছে পাহাড়ের শেষ সীমানা দিয়ে, আর এই নদী সেভেন সিস্টার্স ফলসের পানির প্রধান উৎস। ভরা বর্ষায় এই নদীর পানি প্রবাহের তীব্রতা এত বেশি থাকে যে এখানে শব্দে কথাও বলা যায় না। দূর থেকে যেটি আমরা একটু আগে দেখলাম যে মেঘ, আমরা একটু আগেই দেখেছি কিংবা এর আগের ভিডিওতে দেখেছি যে একটু আগে মেঘের ভিতরে সেই ফলসটি হচ্ছে এটি, এবং আমি কিন্তু এখন পুরোপুরি মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি এবং একটা জিনিস ফিল হচ্ছে যে এখানে মেঘের ভিতরে পানি আছে, মানে হচ্ছে ছোট 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 দানা দানা পানি, সেটি ফিল হচ্ছে। এই যে মেঘ ঘিরে নিয়েছে আমাদের, আবার দেখা যাচ্ছে না, এই যে আবার মেঘ চলে আসছে, মানে অস্থির একটা এনভায়রনমেন্ট। একটু আগেই দেখালাম যে এখানে মেঘ নাই, এখন আবার এখানে মেঘ চলে আসছে, দেখুন চারিদিকে মেঘ। শুধু শুধু বলা হয়নি এটি যে হচ্ছে মেঘালয়। ইকো পার্কটি সুন্দর করে সাজানো রয়েছে, এখানে খাওয়া দাওয়ার জন্য ক্যাফেটেরিয়াও রয়েছে। বাচ্চাদের খেলার জন্য বিশাল একটি খোলা জায়গা রয়েছে, যেখানে দোলনা এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাজানো। রয়েছে ছোট্ট একটি ফুটওভার ব্রিজ, ছবি তোলার জন্য খুব দারুণ একটি জায়গা। এখানেও যে কোনো সময় মেঘ দল বেঁধে চলে এসে আপনাকে ঘিরে ফেলবে, একদম ভয় ধরিয়ে দেবে। আমি এখন পুরোপুরি মেঘের ভিতরে এবং কিছুই দেখা যাচ্ছে না, হাসি আসছে রীতিমতো, মানে এক্সাইটমেন্ট আমি বোঝাতে পারবো না। এবং এখানে পানির শো শো শব্দ দেখতে পাচ্ছেন আপনারা, মানে অন্যরকম অনুভূতি আর কি, এটা আসলে না দেখলে আসলে বোঝা যাবে না আর কি এটি। হ্যাঁ, ইকো পার্কটিতে মোটামুটি ভালো একটা সময় পার করা যায়। দর্শক, এবারে দেখাবো একদিনের চেরাপুঞ্জি ট্যুরের টাইম ম্যানেজমেন্ট। একদিনের চেরাপুঞ্জি ট্যুরের টাইম ম্যানেজমেন্টটা এভাবে করলে আপনি একদিনেই অনেকগুলো স্পট কভার করতে পারবেন। সকাল 7টায় শিলং থেকে যাত্রা শুরু। ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্টে পৌঁছতে লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। ডিমপেপ ভিউ পয়েন্টে সর্বোচ্চ 30 মিনিট থাকতে হবে। এখান থেকে 9টায় আবার যাত্রা শুরু করে স্কাই ভিউ পয়েন্টে যেতে লাগবে 30 মিনিটের মতো। এখানে 1 ঘন্টা সময় হাতে রাখতে পারেন, কারণ সিঁড়ি দিয়ে উঠে উপরে বসে থাকতে ভালো লাগবে। 10:30টার সময় স্কাই ভিউ পয়েন্ট থেকে বের হয়ে ওয়াকাবা ফলসে যেতে লাগবে 15 মিনিটের মতো। এখানে 40 মিনিটের বেশি সময় দেয়া যাবে না। 11:30টায় এখান থেকে বের হয়ে যেতে হবে। এবার এখান থেকে সরাসরি নৌকালিকাই ওয়াটারফলস যেতে লাগবে 30 মিনিট। 12টা থেকে 1টা পর্যন্ত নৌকালিকাই ওয়াটারফলস, 1টা থেকে 1:45 পর্যন্ত লাঞ্চ টাইম। 1:45-এ লাঞ্চ করে বের হয়ে সেভেন সিস্টার্স ওয়াটারফলস ভিউ পয়েন্ট, ওখানে যেতে লাগবে 15 মিনিট। 2টা থেকে 3টা পর্যন্ত অর্থাৎ 1 ঘন্টা এখানে। এবার 3টায় বের হয়ে সোজা মাসুমাই কেভ যেতে লাগবে 20 মিনিটের মতো। এখানে 45 মিনিটের মতো সময় দিতে হবে, এর থেকে বেশি নয়, কারণ এরপর আছে ইকো পার্ক। 4:30টার ভিতরে পৌঁছতে হবে ইকো পার্কে। এবার এখানে 5:30 পর্যন্ত আপনারা থাকতে পারবেন, কারণ এই ইকো পার্কে একটু হাঁটাহাঁটি করা বা ছবি তোলাতে সময় লেগে যাবে। গরমকালে অবশ্য আরেকটু সময় পাওয়া যায়। দর্শক, এভাবে সারাদিন কমপক্ষে 7টা স্পটে ঘুরে চেরাপুঞ্জি থেকে সন্ধ্যার সময় রওনা দিয়ে শিলংয়ে রাত 9টার ভিতরে পৌঁছানো যায়। তবে অবশ্য 2 দিন সময় হাতে রাখলে চেরাপুঞ্জির স্পটগুলো ভালোভাবে দেখা যায়।